প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামকে কেন্দ্র করে গতকালকে পর্যন্ত কিন্তু বেশ ধরাধরি চলছে। তো সেটাও তো মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠান ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক একটা অনুষ্ঠান ছিল, সেটাকে মব করেই ছোট করা হয়েছে। এবং যারা মব করেছে তাদের কিছু হয় নাই, মব যাদের উপর করেছে তাদেরকে ধরে নিয়ে যে মামলা করা হয়েছে। তাহলে সরকারের ওই পদক্ষেপ এবং সেনা সদরের এই বক্তব্য, এই দুটোকে আপনি কিভাবে মিলিয়ে দেখতে পাচ্ছেন? সেনা সদরের বক্তব্য যথার্থ। তারা তো সবসময় মেজার্ড ওয়েতে রেসপন্ড করে। এখানে তারা যখন দেখতেছে যে এই ৭১ মঞ্চের এরা কিছু বলার আগেই আপনার বক্তব্য কেউ ঠিক মতো দিতেই পারে না। মনে হয় একজন শুধুমাত্র কার্জন সাহেব কিছু বলার হয়েছে। বলার আগেই আপনার লোকজনকে তারা বলতেছে যারা সন্ত্রাসের কথা চিন্তা করতেছে, সন্ত্রাসের কথা ভাবতেছে। তা আমাদের কনস্টিটিউশনে কিন্তু একটা কথা আছে যে বাক স্বাধীনতা আবার চিন্তার স্বাধীনতা। অর্থাৎ আপনি যে চিন্তা করবেন সেই চিন্তার কিন্তু একটা স্বাধীনতা এনশিওর করা হয়েছে। এই সরকার আমি দেখতেছি যে চিন্তার স্বাধীনতাও হরণ করে এনেছে। এখানে লতিফ সিদ্দিকী বসেছিলেন, উনি হয়তো কিছু চিন্তা করতেছিলেন, হয়তো মুক্তিযুদ্ধের কথা চিন্তা করতেছিলেন, হয়তো কিছু কিছু তাকে অ্যারেস্ট করে ফেললেন। সেই সাথে আপনি মঞ্জুরুল ইসলাম পান্নাকে অ্যারেস্ট করলেন, সেই সময় আপনি প্রফেসর কার্জনকে আপনি অ্যারেস্ট করলেন। আজকে না কালকে অ্যারেস্ট করলেন আবু আলম শহীদ খান। সে সেখানে উপস্থিত ছিল কি ছিল না এটাও শিওর না, যে তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। তা আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে এই সরকার বাক স্বাধীনতা হরণ করার জন্য উঠে পড়ে লাগছে। আপনার যারাই কথা বলে তাদেরকেই জেলে পুরে দেওয়া হচ্ছে। এটা তো শেখ হাসিনা, আইব খান, ইয়াহিয়া খান, এই হোসেন মোহাম্মদ এরশাদ, এই ধরনের বিষয়ের মতো অবস্থা হয়ে গেছে। অথচ এরা সবসময় বাক স্বাধীনতার কথা বলছেন। আপনার আমার মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিলেন তখন উনি অনেকটা গদগদ কণ্ঠে বললেন, আপনারা যত পারেন মন খুলে আমার সমালোচনা করেন। এখন দেখতেছি উনি আমাদেরকে ফাঁদে ফেলাইছে, যে ইসরায়েলের যেমন খাবার সেগুলি করে দেয়, যে এই লোকগুলি যে জেলে গেছে, জেলে গেছে কি কারণে এরা তাদের জেলে তারা কাটাবে, কি কারণে কাটাবে? জাস্ট একটা কথা বলার জন্য, একটা কথা বলার জন্য। উনি কাকে ভয় দেখায়? আমরা তো ভয় পাওয়ার লোক না। যাদেরকে উনি জেলে পাঠাচ্ছে তারা কিন্তু ভীত না, তারা ভীত না। তারা শেখ হাসিনার আমলের যে ক্রস ফায়ার, শেখ হাসিনার আমলের যে গুম হয়ে যাওয়া, সেইগুলিকে উপেক্ষা করে আমরা কিন্তু কথা বলেছি এবং আমরা জীবিত আছি। আমাদেরকে যদি অ্যারেস্ট করতে হয়, গ্রেপ্তার করতে হয় কিংবা মেরে ফেলতে হয়, গুম করতে হয়, সহজ হবে না, সহজ হবে না। যে বাক স্বাধীনতা এতগুলি লোকের জীবনের বিনিময়ে আমরা অর্জন করছি, তা এই বৃদ্ধ লোককে হরণ করতে দেয়া হবে না। কোনোভাবে তাকে বুঝাই দেওয়া দরকার যে আপনি কাকে ভয় দেখান? আপনার ডক্টর মঞ্জু চৌধুরীকে ভয় দেখান, মাসুদ কামালকে ভয় দেখান। এই ভয়তে আমরা ভীত না, আপনার ভীত হওয়া উচিত। আপনি সারা বিশ্বের কথা বলে কি করবেন? মঞ্জুরুল ইসলাম পান্নার হাতে হাত করা একজন সাংবাদিক, একজন অ্যানালিস্ট। আপনি তার কথা আপনার লাইক নাও করতে পারেন, লাইক করতে এমন কোনো কথা নাই, ডিসলাইকও করতে পারেন। তার জন্য তাকে জেলে থাকতে হবে কেন? এবং জেলের ভিতর থেকে যখন তাকে নেওয়া হয়, মনে হয় যে সেই কলম্বিয়ান একজন টেরোরিস্ট গ্রুপের লিডার, একেবারে শীর্ষ সন্ত্রাসী, তাকে ঘেরাও করে। এটা কোথায় পাইছে এই লোক? এই লোক চিনতে পারে না। এই লোক তো সারা পৃথিবীতে ওই সুদের ব্যবসা করে ঘুরে বেড়াইছে, তো উনি বাঙালিদেরকে চিনে নাই, বাঙালিদের চিনে নাই। সেফ এক্সিটের কথা ভাবেন না, সেফ হাউসের কথা ভাবেন। যাই হোক, আপনি একটু আবেগপ্রবণ হয়ে গেছেন হয়তো। তারপরে এটা তো এই বাক স্বাধীনতার জন্য কতটাই হয়েছে। আমার বাসার সামনে ডিবি বসে থাকতো, আমাকে অনেক হেনস্থা করা হয়েছে। আমাকে কেন, আপনাকে, আমরা অনেক হেনস্থা হয়েছে, অনেক রিস্ক দিছি সে সময়। কিন্তু আজকে আজকে কথা বলার জন্য একজন 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 করে উনি ঢুকে ফেলাবে জেলের মধ্যে এই সন্ত্রাসের কথা। এটাকে আনপ্রোটেস্টেড যাইতে দেওয়া উচিত না, প্রোটেস্ট করা উচিত, সবাই প্রোটেস্ট করা উচিত। ওনাকে ইন নো আনসার্টেন টার্ম আমি বলতে চাই যে আপনি ভুল করতেছেন, আপনি বিশাল ভুল করে ফেলছেন। আজকে দেশ একটা মাচ্ছন্ন সিচুয়েশন হয়ে গেছে। কবর থেকে লাশ উঠে সেই লাশকে উপরে আপনার পিটাইয়া তারপর পোড়াই দেওয়া হয়েছে। এই কলঙ্ক কি কোনোদিন কাটবে? এই কলঙ্ক কোনোদিন কাটবে না। বাঙালিকে আপনার নৃশংসতার দিকে নিয়ে যাওয়া হয়েছে। মব জাস্টিস তো মব লিঞ্চিং, মব ভায়োলেন্স। এই মব ভায়োলেন্স কে আবার বলা হচ্ছে আরেকজন যে এটা প্রেশার করুন। এইসব কতগুলি উদ্ভট টাইপের লোককে উনি একত্রিত করে এই বাংলাদেশের এই সরকারের মধ্যে ঢুকে তাদের মানে ধারণাই নাই
তাদের ধারণাই নাই যে মানুষ যখন হিংসার দিকে চলে যায় সেই হিংসা থেকে ফিরে কেমনে আনবেন আপনি। আপনি আনেন তো এখন আপনার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এস্টাবলিশ করেন তো। জায়গায় জায়গায় যেভাবে হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, প্রতিদিন 14 জন নাকি মানুষকে হত্যা করা হয়। কেন হত্যা করা হবে? কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম অবনতি হবে? জি, আমরা এখন একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হলো, আমরা কিন্তু শুনেছিলাম এই সরকারের শত দুর্বলতার মধ্যেও আমরা একটা কথা শুনেছিলাম এবং বেশ ফলাও করে বলা হচ্ছিল, আমি নিজেও বলতাম, নিজেও এসে উপলব্ধি করতাম যে অন্ততপক্ষে অর্থনৈতিক খাতে আমাদের একটু স্ট্যাবিলিটি এসেছে। এবং সেটা বলা হতো এই কারণে যে বিপুল পরিমাণ অর্থ যে আগে পাচার হয়ে যেত, সম্পদ পাচার হয়ে যেত, সেটা বোধ করি থেমেছে। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে যে আমরা কি আসলে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি? গতকালকেও আমি দেখলাম একটা অনুষ্ঠানে আহ বাংলাদেশের একজন সাবেক একজন আপনার তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা মিস্টার হোসেন জিল্লুর রহমান, তিনি বলেছেন যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এই বয়ান থেকে আসলে সরে আসতে হবে, কারণ এই বয়ানের আসলে বাস্তবতা এখন আর নেই, উনি বলছেন কথা। এটা নিশ্চয়ই আমার ধারণা আপনার চোখে পড়েছে। এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? স্যার দেখেন, এইটা একটা ছিল কি যে শেখ হাসিনার আমলে নানাবিধ স্ট্যাটিস্টিক্স দেওয়া হতো, পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে, এটা হচ্ছে সেটা হচ্ছে। এর একজন কারিগর ছিল, একজন প্রতিমন্ত্রী ছিল, উনি এই স্ট্যাটিস্টিক্স তৈরি করতো। উনি সেই ডিসরায়েলির কথাটাই ফলো করছে, দ্যার আর লাইজ, ড্যাম লাইজ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এখানে এই সরকার আসার পরে অ্যাকচুয়ালি আমাদের জিডিপি গ্রোথ গত বছর কি হয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম কি, এই সম্বন্ধে একটা সুন্দর একটা মানে রিয়ালিস্টিক দেওয়া দরকার ছিল, একটা মানে একটা অ্যাসেসমেন্ট দেওয়া এদের উচিত ছিল। কারণ অনেক তথ্যই ছিল বিভ্রান্তিকর, অনেক তথ্য বিভ্রান্তিকর ছিল। তো সেই হিসেবে যদি বলা হয় যে গোদামের উপরে দাঁড়ায় আছে, পাটাতনটা স্ট্রং না, বাংলাদেশের ইকোনমির পাটাতনটা স্ট্রং না, এটাই হচ্ছে মূল কথা। এবং দেখেন যে এই যে হতদরিদ্র লোকজন, হতদরিদ্র লোকজন, যে দারিদ্রতা বাড়ছে, 30 লক্ষ লোক নতুন করে দরিদ্র হয়ে গেছে। যেখানে কথা ছিল যে 3-0 নিয়ে উনি ল্যান্ড করলেন, 3-0, সেখানে জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি, জিরো এমিশন। এখন ঘটনা দাঁড়ালো যে সবই তো শূন্য। আপনার জিরো আনএমপ্লয়মেন্টের দরকার নাই ভাই, যে আনএমপ্লয়মেন্টটা ছিল যতটুকু ছিল ততটুকু ফিরেই আনেন, যতটুকু ফিরে আনেন। আপনার লোক এই হয় কিভাবে, দরিদ্র হয় কিভাবে, সে বিষয়ে তো আপনি কোনো কথাই বলছেন না। আপনি তো কথা বলা দরকার, আপনি এক্সপ্লেইন করা দরকার। আপনি এখানে বলতেছেন কোথাকার কাদেরকে নিয়ে আসছেন, কতগুলি উদ্ভট উড়নচণ্ডী এই লোকজন বিদেশে বিদেশে ঘুরে বেড়ায়, যেসব লোকজনকে নিয়ে আসছে। এখানে এক ভদ্রলোক বলে বেড়াচ্ছে যে মাতার বাড়ি আর কক্সেস বাজার, মহেশখালী সব মিলে একটা বিশাল হাব হবে, সেটা সিঙ্গাপুরকে ছাড়াই যাবে। এইসব কাল্পনিক কথা বলে তো কোনো লাভ নাই। এইসব কাল্পনিক কথা বলে, এইসব কাল্পনিক কথা শেখ হাসিনাও বলছে অনেক। এই যে আপনার যে ওই এই যে নতুন যে পোর্টটা করলো, যে পোর্টটা করলো আপনার কুয়াকাটায়, এটা একটা ফেইলিওর না? এটা একটা ফেইলিওর। এটা একটা টানেল করলো, এটা ফেইলিওর না? খালি বললেই তো হবে না যে আপনার কতটা ইনভেস্টমেন্ট হয়েছে। আপনার যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি চালায়, যারা বিজনেস করে, তাদের বক্তব্য মাঝে মাঝে শুনি। তারা বলে যে কিসের ইনভেস্টমেন্ট হবে, আমরা যারা ইন্ডাস্ট্রি করছি আমরাই তো ফাইসে গেছি। আমাদের গ্যাস দিতে পারে না, আমাদেরকে বিদ্যুৎ দিতে পারে না, আমাদের জ্বালানির কোনো নিশ্চয়তা নাই। সেইখানে কোন ইনভেস্টরটা আসছে, কারা আসছে, গত 1 বছরের মধ্যে কারা আসছে? আমরা তো এদের কাছে বলি না যে আপনি ইনভেস্টর আনেন। আপনি কি করতেছেন? আপনি ইলেকশন দিবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবেন, যেখানে যেখানে সেইখানে গুন্ডাদের, সেই টেরোরিস্টদেরকে, সে অভিজিৎ রায়ের হত্যাকারী যারা আছে তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন, ওদিকে পোর্ট দিয়ে দিচ্ছেন বিদেশিদের হাতে। এখানে আজকে দেখলাম কিছুক্ষণ আগে বলছে যে পোর্ট বিদেশিদের হাতে থাকবে। কেন পোর্ট বিদেশিদের হাতে থাকবে? বাংলাদেশের লোকেরা পোর্ট চালাতে পারে না? এ পোর্ট কি আপনার ব্যর্থ পোর্ট? এ পোর্ট দিয়ে এক্সপোর্ট হয় না? তাকে কে বলছে যে আপনি পোর্ট এই দিবেন? আপনার কি এই কাজের মধ্যে পড়ে, টার্মস অফ রেফারেন্সের মধ্যে পড়ে যে পোর্টটা 30 বছরের জন্য আপনি দিয়ে দিবেন? আপনি তো দুদকের কেসে পড়বেন। আমি তো সাসপেক্ট করি এখানে আপনার অর্থনৈতিক সুযোগ সুবিধা আপনি নিচ্ছেন। আপনি বিরত হন। ডক্টর ইউনূসকে আমি বলতে চাই, আপনি বিরত হন। এই বৃদ্ধ বয়সে জেল খাটা কিন্তু সোজা ব্যাপার না। আপনার এই যে আবু আলম শহীদ খন্দকার, শহীদ খান, তারপরে মঞ্জুর সব পান্না, এরা ইয়াং, এরা জেলে সহ্য করতে পারবে। আপনি জেলে সহ্য করতে পারবেন, আপনি তো জেল হবে। আপনি কেন বাংলাদেশের পোর্টকে আপনি অন্যদের হাতে দেবেন টেন্ডার ছাড়া? আপনাকে কে বলছে? আপনাকে কি এটা বলা হয়েছে?
আপনি দিচ্ছেন, আপনি অর্থনৈতিক কারণে দিচ্ছেন। একেবারে এটা আমাদেরই। আপনি বলছিলেন যে ইমিডিয়েটলি আপনার অ্যাডভাইজাররা তাদের সম্পদের হিসাব দিছে। তার সম্পদের হিসাব দিছে? কেউ দিছে? আপনি পারাইছেন কাউকে দিয়ে বলাইতে যে এই আমার সম্পদের হিসাব? এই যে যেসব লোকজন দুর্বৃত্ত, আওয়ামী দুর্বৃত্তদেরকে কারা আশ্রয় দেয়? আপনার অ্যাডভাইজারদের লোকেরা আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। তাদের ব্যবসা-বাণিজ্য দেখে, তাদের অফিসে যেয়ে বসে। আমাদের কাছে খবর আছে। আমরা এই দেশে থাকি। আপনি এই দেশে থাকতেন না। আপনি জানেন না। বাঙালিকে আপনি ভয় দেখাবেন না। বাঙালির সাথে আপনি ওই চালাকি করতে যাবেন না। চালাকি করতে যাবেন না। আপনাকে যে কাজের জন্য আনা হয়েছে না পারলে ছেড়ে দিয়ে আপনি চলে যান। গেট লস্ট। জি, অনেক ধন্যবাদ। আমরা আলোচনা আসলে আরো লম্বা করতে পারতাম, কিন্তু আর করছি না। কারণ আমার কাছে মনে হচ্ছে আপনি একটু আবেগপ্রবণই হয়ে গেছেন, যে কোনো কারণেই হোক। আসলে বাস্তবতা, এটা বাস্তবতা। বাক স্বাধীনতার জন্য আমরা এত কথা বলছি, এত রিস্ক দিছি। সেই বাক স্বাধীনতা উনি কিভাবে হরণ করে? কি কোন কিভাবে হরণ করে? উনি এক একটা লোককে ধরে ধরে এবং বলকে আমি জানি না। আপনি না জানেন তাহলে আপনি কেন গভর্নমেন্টের ব্যক্তি হন? জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী। আজকে আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর বিশ্লেষণ। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এই সম্পর্কে একটু বলি। উনি কিন্তু মানে আবেগপ্রবণ হয়েছেন বলে আমি দু একবার বলেছি বটে, কিন্তু ওনার সব বক্তব্যই কিন্তু ওনার অভিজ্ঞতাজাত, এবং এই বক্তব্যগুলোর সারবেত্তা কতটুকু সেটা কিন্তু আপনি একজন দর্শক হিসাবে, এদেশের নাগরিক হিসেবে আপনারা উপলব্ধি করতে পারবেন। অনেকে হয়তো আমার ধারণা এমনও ভাববেন যে কথাটা আপনি ভাবছেন, যে কথাটা আপনি আপনার ঘরের মধ্যে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করছেন, হয়তো সেই কথাগুলোই ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর কণ্ঠ দিয়ে উচ্চারিত হলো।